নমস্কার। প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজ কয়েকটা বিশেষ খবর নিয়ে এই প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি আমি আপনাদের সামনে। প্রথমেই আসছি এগরা। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে সমস্ত পৌরসভাগুলোতে ফুটপাত দখল মুক্ত করতে হবে, সেই নির্দেশ অনুযায়ী সমস্ত জায়গায় ফুটপাত দখলের অভিযানে নেমেছে সমস্ত পৌর প্রধান। শুধু তাই নয়, এসডিও থেকে প্রশাসন সবাই। আপনাদের সরাসরি দেখাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সরাসরি এগরায়। অর্থাৎ এগরা ব্যাপক উত্তেজনা ছড়ালো সেই হকারদের মধ্যে, কারণ সেখানে সেই পৌর প্রধান এবং এসডিও সাহেব টোটাল প্রশাসন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হকার দখল মুক্ত জায়গা করবার জন্য। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। বিক্ষোভে ফেটে পড়ল শুধু হাজার হাজার সেই হকার ভাই বোনেরা। তারা প্রতিবাদ করতে লাগলো, তাদের অবিলম্বে পুনর্বাসন দিতে হবে। দেখুন সরাসরি সেই আপনাদের নিয়ে যাচ্ছি একদম এগরায়। দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য আপনাদের সামনে। এগরায় হকার ভাই বোনেরা যারা রাস্তায় দোকান করেছে, তারা টোটাল এগরার জায়গাটায় একদম আপনার রাস্তা একদম পুরো দখল করে, ফুটপাত সে দখল করে যে তারা দোকান করেছিল, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। এই অভিযোগ তুলল হকার ভাই বোনেরা। সরাসরি দেখুন আমাদের পর্দায় উত্তাল হয়ে উঠেছে এগরা। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন
এগরায় হকার ভাইরা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি কি বলল, তাদের পেটে যেহেতু লাথি মারা হচ্ছে, সেখানে ওদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা সংসার চালাবে কি করে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই হকার ভাইরা কি বলছে, আর তার সাথে সেই পৌরপ্রধান তিনি কি বললেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখুন। আজকে অবরোধ যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, আমরা সত্যি দুঃখিত। চলতে ফিরতে সাধারণ মানুষের কাছে, তাদের কাছে করজোড়ে হাত জোড়ে আমরা ক্ষমা চাইছি। কিন্তু দেখুন, এই পরিস্থিতি আমরা করতে চাইনি, কারণ আমাদের আজকে বাধ্য হয়েছি। তার কারণ আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসেছিল আমাদের মাননীয় দিদির, উনি বলেছিলেন এটা নিশ্চিত, কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক। কিন্তু বিষয়টা হলো কি, তার মধ্যে একটা জিনিস আছে, কে লক্ষ্য করেছেন নাকি জানি না, যারা মিডিয়া, যারা টিভি দেখেন, যারা খবর কাগজ পড়েন, দিদির একটা গাইডলাইন বাঁধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে, হকারদের একটা পুনর্বাসনের একটা হকার জোন করে ওদেরকে ওখানে শিফট করে হকারদের উচ্ছেদ করা এই ভাষাটা বলবো না, যানজট মুক্তি করা এই ভাষাটা বলেছিলেন। আমাদের চেয়ারম্যান সাহেব সেটা ভুলে গেছেন। কী জন্য, কি ক্ষতি করেছি আমরা, কি পাপের সাজা দিচ্ছি আমরা, কোন জন্মে উনার কাছে আমরা পাপ করেছিলাম জানি না, কিন্তু উনার যে কি এত সেন্টিমেন্ট, উনার যে কি এত রাগ, আমাদের বলুক, পায়ে ধরে সেটা আমরা ক্ষমা চাইব। আমরা গেছিলাম, আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম, আমরা চেয়ারম্যানের কাছেও ডেপুটেশন দিয়েছি, আমরা ডিএমের কাছেও ডেপুটেশন দিয়েছি, এবং আমরা এসডিওর কাছে আমরা সাক্ষাৎ করেছি। এসডিও উনি খুব বড় সুহৃদয় মানুষ, আমাদের দেখে একজন না 15 জনকে বলার মতো সুযোগ করে দিয়েছিল। আমরা গেছিলাম হাত জোর করে, আমরা স্যারকে বলেছিলাম, স্যার আপনাদের রাস্তা ব্ল্যাকটপ থেকে 5 ফুট নিচ্ছে, ফুটপাথ 3 ফুট, 5 3 8 ফুট নিচ্ছে, আমরা স্যার 15 ফুট পিছিয়ে গিয়ে আমরা সাধারণ একটু 2-5 হাত যদি আমাদের থেকে যায়, আমাদের বাড়ির রোজি রোজগার, আমাদের বাচ্চাদের মুখের ভাত দুটো সঞ্চয় করার জায়গা করে দেন। নিশ্চিত আমাদের এসডিও সাহেব আমাদের এই কথা শুনে উনি আমাদের জন্য একটু ভেবেছিলেন, এটা কিন্তু ভুল নয়। তো আমরা সেই হিসাবে আপনারা আমাদের তৃতীয় স্তম্ভ। আপনারা দেখুন, এগরা বাজার সকলকে দেখান, আমাদের এই দেখুন, এই পাশে দেখান, আমরা প্রত্যেকটা দোকান, যারা কনস্ট্রাকশন, সেমি কনস্ট্রাকশন, যার যেরকম ছিল, আমরা কিন্তু ভাঙার একটা প্রস্তুত নিয়েছি, আমরা ভেঙেও ফেলেছি। কিন্তু এটা বর্ষাকাল, তার কারণ হচ্ছে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এটা লেগেই থাকে, যার জন্য আমাদের একটু সময় দেওয়া হয়েছিল। সেটা এসডিও সাহেবকে আমরা বলেছিলাম যে আমাদের সময়ের প্রয়োজন আছে, উনি নিশ্চিত দিয়েছিলেন, আমাদের বলেছিলেন তোমরা নিজেরা মতো কেটে নেয়। কিন্তু আমাদের এখানে লোকাল, আমাদের কি বলা যায়, লোকাল আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এগরার অভিভাবক, এত সুন্দর অভিভাবকগিরি করছেন, ওনারা কিছু পার্সোনাল ক্যাডার বাহিনী পুষে রেখেছেন, এবং এই নিজস্ব পকেট থেকে বেতন দিয়ে ওনারা মার্কেটে ছেড়ে বলছেন আমার জেসিবি সুড়া আসছে। আরে ভাই, সুড়া আমরাও দেখেছি, বলছেন যে কোনো অবৈধ নির্মাণ থাকবে না। আমরা আপনি ভুল বুঝছেন, আমরা কোনো ফুটপাতের উচ্ছেদের বিরুদ্ধে নয়, আমরা উচ্ছেদের পক্ষে। কিন্তু আমাদের সরকার, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো গাইডলাইন সুন্দর বাঁধা আছে, উনি একটা কপি দেখান। বারবার সংবাদ মাধ্যমের দ্বারা আমরা সবসময় জানতে পেরেছি যে আমাদের একটা পুনর্বাসন দেওয়ার একটা ব্যবস্থা করে আমাদের উঠাতে হবে না, জেসিবির ফলাও দেখাতে হবে না, ক্যাডার বাহিনীও ওনাকে পুষতে হবে না, আমাদের জায়গাটা দেখিয়ে দিক, আমরা নিজেরা সুড় করে চলে যাবো। একদিকে আপনারা বলছেন যে চেয়ারম্যান চোর, অন্যদিকে বলছেন যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি, কারণ আমাদের দলের সুপ্রিমো অভিষেক ব্যানার্জি মনোনীত প্রার্থী ঠিকই, আপনার মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থী ঠিকই, আমরা চেয়ারম্যান সাহেব, কিন্তু ভিতরের বিবেচনা সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী নয়। এটা আমার বিবেচনা আমার কাছে, আমি যদি বিবেক বিবেচনা বিক্রি করে দিই, হকারদের উচ্ছেদের প্রতিবাদে আজকে এগুলাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দাবি যাতে উচ্ছেদ না করে তাদের আগে পুনর্বাসন দেওয়া হয়। কি বলবেন? পুনর্বাসন আমাদের সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর যেটা সিদ্ধান্ত ছিল আমাদের জানিয়েছিলেন 24 তারিখের মিটিংয়ে, যে যারা জবরদখলকারী আছে তাদেরকে আগে তুলে দিতে হবে, তারপরে আমরা জায়গা দেখা দিকে, আমাদের তো মার্কেট 3টা আছে, সেখানে আমরা বসতে বসেছিলাম, আমরা ওদেরকে পুনর্বহাল করব। ম্যাক্সিমাম লোকই 13টা ওয়ার্ডের লোক ভেঙে নিয়েছে, শুধু 1 নম্বর ওয়ার্ডের কিছু লোক
মানে যারা অসাধু ব্যবসায়ী কেন বলবো, যারা নিজেরা ঘর নিয়েছে, একটা দুটো ঘর নিয়ে তারা আবার ভাড়া দিয়ে দিচ্ছে লোককে, ডেলি 1000 টাকা। এই যে খোকন সিট ডেলি ভাড়া পায়, তাকে গরিব মানুষ বলে জায়গা দেওয়া হয়েছিল বসার জন্য। সেখানটায় তার বাবাকে দেওয়া হয়েছিল খোকন সিট, তার ছেলে রাজু সিট, এই দুটো ঘর থেকে ডেলি 1100 টাকা করে ভাড়া পায় বলে সে এখন আন্দোলনে নেমে পড়েছে। সে আবার আমাদের মিউনিসিপ্যালিটিতে কাজ করে, তার ভাই আমাদের মিউনিসিপ্যালিটির স্টাফ। তো সেই সব স্বার্থপর যারা লোক, যারা দেশের উন্নতি চায় না, যেটা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চায় না, তারা এইসব আন্দোলন করবে। সেও সীমিত লোক। আপনি দেখবেন হসপিটাল রোডে বিভিন্ন জায়গায় প্রত্যেক ওয়ার্ডে যারা জবরদখলকারী ছিল তারা সবাই চলে গেছে। এই ওয়ার্ডটা কিছু ফল ব্যবসায়ী যারা কোটি কোটি টাকার মালিক তারাই বসে আছে, এবং কিছু অসাধু ব্যবসায়ী যেরকম বললাম আপনাদের, তারাই বসে আছে। রাতের অন্ধকারে গুন্ডা পাঠিয়ে আপনি ধ্বংসগুলো দিচ্ছেন। ওসব বাজে কথা বলে লাভ নেই। যতটুকু বলেছেন এসডিও বলেছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেছেন, আমি আমার কাউন্সিলর ছিলাম, আমরা একটা কথাই বলি, এসব মিথ্যা কথা বলে মিথ্যা প্রচার করে কিছু লাভ হবে না। অভিযান চলবে, সাফাই হবে যে কোনো মূল্যে। প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছি, প্রশাসন যে কোনো মূল্যে সাফাই করবে। আমরা হয়তো থাকবো, যেহেতু এটা যৌথ প্রজেক্ট, যেহেতু মুখ্যমন্ত্রী 127টি চেয়ারম্যানকে ডেকে এই মিটিংটা করেছিলেন এবং সেখানে এই নির্দেশ দিয়েছিলেন যে আমিও যদি দোষী করি আমিও অ্যারেস্ট হব, আমিও জেলে করব। তো সেখানটা এই কজন অসাধু ব্যবসায়ী এইভাবে করবে, আমি সেটা মেনে নিতে পারবো না। এবং আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে যাতে আমরা বলেছি যাতে সাফাই হয় তার ব্যবস্থা হোক। দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ওটা বলবে, এখন নিজের স্বার্থটা পূরণ হচ্ছে না, সেই জন্য দুর্নীতিগ্রস্ত বলতে পারে। তাতে মানে যারা করাচ্ছে তারাই বড় দুর্নীতিগ্রস্ত। যারা করাচ্ছে এগরাবাজারে সবাই পাবলিক জানে, প্রত্যেক ওয়ার্ডের পাবলিক, যে যারা করাচ্ছে তারাই বড় দুর্নীতিগ্রস্ত, আমরা নয়। আছে, সে নাম প্রকাশ করব না, আছে, সবাই জানে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার নায়ক, পৌরপ্রধান এগরা পৌর। আপনাদের এইবার নিয়ে যাচ্ছে আমি হাওড়ায়, কারণ এখন বর্ষাকালে সাপের উপদ্রবটা বেশি হয়। হ্যাঁ, কারণ চারিধারে এত সাপের উপদ্রব, মানুষ অনেক জায়গায় আমরা খবর করেছি যে মানুষকে সাপে কামড়েছে, এবং অনেক জায়গায় সেই হাসপাতালে নিয়ে যেতে সে যাকে কামড়েছে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। দেখুন, আজ আপনাদের আমি নিয়ে যাচ্ছি সর্প বিষয়ক সচেতনতা শিবির হাওড়া আমতা। সর্প বিষয়ক সচেতনতা শিবির হলো হাওড়া আমতা। বর্তমানে চারিদিকে যেভাবে সাপের উপদ্রব বা গ্রামীণ দিকে সাপের কামড়, সেখানে সেই রকমই NKCPL টাটা স্টিল স্টকইয়ার্ড আমতাতে এই সাপের উপদ্রব যত্রতত্র দেখা যাচ্ছে। সেখানে এর ফলে সকল ইয়ার্ডের কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েছে সাপের দিক দিয়ে। আপনারা দেখুন, সেখানে একটা শিবির খোলা হয়েছে। সেই শিবিরে সাপ সম্পর্কে, সাপ যদি কামড়ায় প্রাথমিক কিভাবে কি করা উচিত, সেখানে একটা প্রশিক্ষণ হলো হাওড়ায় আমতা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তা। এইবার দেখুন, মানুষকে সচেতন করতে পারলে দুর্ঘটনা কমবে। হ্যাঁ, মানুষের সচেতনতা ভীষণ দরকার, কারণ রাস্তাঘাটে দুর্ঘটনা কিন্তু সেই সংখ্যা বেড়েই যাচ্ছে। একটা অনুষ্ঠিত হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কাপা 7 ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মানুষকে সচেতন করতে এই দিন বাইক র্যালির আয়োজন করা হয়েছে। হাজির ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিসি নর্থ গণেশ বিশ্বাস,
বীজপুর এসপি জয়প্রকাশ পাণ্ডে, কাপা সাব ট্রাফিক গার্ডের ওসি হেদুলাল সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই পুলিশ আধিকারিক কি বলল দেখুন। আর সেভ ড্রাইভ সেভ লাইভে সেখানে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছে, শুধু তাই নয়, সেখানে বয়স্কদের যারা সিনিয়র সিটিজেন্সি আছে তাদেরকে দিচ্ছে ছাতা, উপহার দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি সেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত পুলিশ কর্মীরা সচেতন করবার জন্য বাইক র্যালি নিয়ে বেরোলো। শুধু তাই নয়, সেখানে দেখুন অন্যান্য যারা বয়স্ক মানুষ আছে তাদেরকেও সম্বর্ধনা দিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো। ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই অনুষ্ঠান সম্পর্কে আমার প্রিয় সহকর্মী সম্পর্কে আমি জানি আপনারা দীর্ঘক্ষণ ধরে যেভাবে অপেক্ষা করেছেন, ভর্তির পরীক্ষায় আপনারা পাশ করেছেন, কিন্তু আজকের এই অনুষ্ঠান বা আজকের এই সচেতনতা শিবির এটা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্যই। আমি জানি আপনারা র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সবার উদ্দেশ্যে বলছি, ইতিপূর্বে ঘোষণা করেছে আমাদের তাপস ভাই, আমি আরেকবার বলছি, তোমরা দুটো লাইন করে যাবে, দুটোর বেশি তিনটে লাইন যেন না হয়। 1 নম্বর, 2 নম্বর ওভারটেক করবেন না, 3 নম্বর হাসাহাসি করবেন না, 4 নম্বর বেশি কথা বলবেন না। আপনাদের প্লাকারগুলো আপনারা ভালোভাবে ধরে রাখবেন যাতে মিটিংয়ে আসে জনসাধারণ সবাই দেখতে চায়। এটার উদ্দেশ্য কি আমি আরেকবার বলছি, ধরে রাখবেন। আমাদের কাপা সাব ট্রাফিক গার্ডের আয়োজনে এই সেভ ড্রাইভ সেভ লাইফ এটাকে মাথায় রেখে প্রিয় ছাত্রছাত্রী যারা আছে, বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা আছে, আমাদের বিভিন্ন যানবাহনের চালক ভাইরা যারা আছে, তাদের সকলকে সচেতন করার পাশাপাশি তাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। আর যারা বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ নাগরিক এবং অন্যান্য যারা প্রিয় ছাত্রছাত্রীরা আছে তাদের হাতে আমাদের এন্ড থেকে একটু পুরস্কারও তুলে দেওয়া হলো। আর যারা প্রবীণ নাগরিকেরা এসেছিলেন তাদের হাতে আমরা বর্ষার ছাতা তুলে দিয়েছি। আসলে সচেতনতার মাধ্যমেই আমরা একমাত্র রিডিউস করতে পারি যে কোনো ধরনের দুর্ঘটনা। কারণ চালক ভাইরা যারা গাড়ি চালাবে তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে, শারীরিক দিক থেকে যেমন তাদের সুস্থতা আমরা কামনা করি এবং আমরা আশা করি যে তারা মানসিক দিক থেকেও সুস্থ থাকবেন। তারা যখন স্টিয়ারিং হাতে নেবেন তারা যেন সুস্থভাবেই তারা গাড়ি চালাতে পারেন। আর এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের সচেতনতার মাধ্যমেই। কেউ যখন স্টিয়ারিংয়ের উল্টো দিকে বসবে আমরা আশা করব কি তারা সচেতনভাবে গাড়ি চালাবেন। প্রথমেই আমাদের এই যে ট্যাগলাইন যদি দেখেন, সেভ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালান জীবন বাঁচান, এটাকে যদি আমরা ফলো আপ রাখতে পারি প্রত্যেকেই, শুধুমাত্র আমি বা আপনি নই, যাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের এই গলার বা কণ্ঠস্বর পৌঁছলো, তাদের সবাই যদি সচেতন হতে পারে, আমরা আশাবাদী যে দুর্ঘটনাকে আমরা কমাতে পারবো। সিভিক ভলেন্টিয়ার, যারা সিভিক ভলেন্টিয়ার পথে নেমে সারাদিন ধরে কাজ করছে, তাদের উদ্দেশ্যে স্পেশালি কী বার্তা?
আজকে তাদেরকে আমরা অনুপ্রেরণা প্রদান করলাম, কারণ তারা প্রত্যেক মুহূর্তে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে যেভাবে প্রত্যেক মুহূর্তে মানুষের পাশে থাকে, আশা করব তারা আগামী দিনে আরও বেশি এই আজকে যেভাবে তাদেরকে পুরস্কৃত করা হলো তারা অনুপ্রাণিত হবে এবং মানুষের পরিষেবা এভাবেই তারা দিতে থাকবে। যেভাবে প্রত্যেক থানাগুলোর বৃক্ষরোপণ থেকে শুরু করে ট্রাফিক সচেতনতা বার্তা দিচ্ছে, সেই বিষয় নিয়ে প্রত্যেক থানাগুলোর উদ্দেশ্যে কী বার্তা থাকবে? এখানে আমাদের ট্রাফিক গার্ড বা থানা বলে আলাদা কোনো ব্যাপার নয়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এগুলো বিভিন্ন ইউনিট আছে। আমরা থানাতেও যেমন এই ধরনের আয়োজন করে থাকি সচেতনতা শিবির, ঠিক সেরকমভাবে ট্রাফিক গার্ডের কাছ থেকেও আমাদের এই ধরনের সচেতনতা শিবিরগুলো আমরা করে থাকি। সেই জন্য এটাকে আলাদা আমরা করতে চাইছি না, ট্রাফিক গার্ড বা আলাদা থানাকে মেসেজ দেওয়া। থানা থেকেও সেভ ড্রাইভ সেভ লাইফ যেভাবে তারা আয়োজন করে, এটার একই উদ্দেশ্য মানুষকে সচেতন করা। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে যেভাবে পানশালা বাড়ছে তার সাথে সাথে আজকের এটা একটা প্রাসঙ্গিক আপনি বলেছেন, আমরা সব কিছুই ফলো। এইবার আপনাদের নিয়ে যাচ্ছে হুগলি জেলা তারকেশ্বর থানায়। হ্যাঁ, হুগলি জেলা তারকেশ্বর থানা মাস্টার স্ট্রোক দিল। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে সেই একজনের বাইক চুরি গেছিল। 24 ঘন্টার মধ্যে সেই বাইক মালিককে সেই তারকেশ্বর থানা বাইক ফেরত দিল। ব্যাপারটা হয়েছে, সেই ঘটনা হচ্ছে 24 ঘন্টার মধ্যে পুলিশ সূত্রে জানা গেছে গত 22শে জুলাই সোমবার তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ি এলাকায় একটি বাইক চুরি যায়। সে বাইক চালক বাগবাড়ি এলাকার বাসিন্দা জামশেদ মল্লিক জানান, মুদিখানার মাল আনতে এলাকায় এসেছিলেন, সাথে ছিল তার একটা বাচ্চা। কারণ বাচ্চাকে কোলে নিয়ে যখন সে মুদিখানা দোকানে যায় তখন বাইকের চাবি দিতে ভুলে গেছে। কিন্তু যখন সে মুদিখানার দোকান থেকে মালটা নিয়ে এলো, এসে দেখে বাইক নেই। অবাক কাণ্ড, বাইক নেই, বাইক বেপাত্তা। সঙ্গে সঙ্গে তারকেশ্বর থানায় ডায়েরি করলো। এবার সেই সঙ্গে সঙ্গে 24 ঘন্টা কাটল না, তারকেশ্বর থানার পুলিশ আধিকারিকরা সেই বাইক আরোহীকে তার হাতে বাইক তুলে দিল। এবং সেই ভদ্রলোক যার বাইক আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, তিনি কি বললেন সরাসরি দেখুন। হ্যাঁ, কি ঘটনা হয়েছে? আমি 22 তারিখে মানে তখন লাগভাগ 11:30 বাজে বালিগড়িতে মানে কিছু মুদি দোকানে জিনিস কেনাকাটা করছিলাম। তখন মানে বাইকটা সাইডে রেখেছিলাম, রোডের সাইডে। তো আমার হাতে বাচ্চা ছিল বলে আমি বাইকটা চাবিটা নিতে ভুলে গেছি। তারপর আমি 2 মিনিট কি 3 মিনিট কেনাকাটা করেছি। কেনাকাটি করার পর এসে দেখছি যে এই বাইকটা নেই। আর তারপরে পরবর্তীকালে আমার মনে পড়েছিল ও আমার পাশের গ্রামেরই ছেলে, আর কি পাশের গ্রামেরই ছেলে। আমি পরবর্তীকালে আমার মানে রাত 10টা-11টার সময় মনে পড়লো যে ও আমার সঙ্গে কথা বলেছিল, তবে সন্দেহ হয়েছিল যে ওই বাইকটা নিয়েছে। তারপরে আমি তার আগে থানায় কমপ্লেন করেছি। তারপরে এসে আমি তার জানালাম যে এরকম ব্যাপার। ওকে পুলিশের সাথে যুক্ত বলে জানতেন নাকি? হ্যাঁ, ও এরকম কাজ করে, সবাই যেটা পাড়ার সবাই জানে, এটা এইসব কাজে ও যুক্ত আছে বলে। তাহলে কবে অভিযোগ জানিয়েছিলেন? আমি 22 তারিখে অভিযোগটা জানি। যেদিন চুরি গেছে সেদিন? হ্যাঁ, সেই দিনকে যাইনি। এই যে 24 ঘন্টার মধ্যে আপনার বাইক উদ্ধার হলো, প্রশাসনকে কি? না, এটার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালো কাজ হয়েছে এটার জন্য, তাড়াতাড়ি কাজটা হয়েছে অনেক। আপনার বাড়ি? আমার বাড়ি বাগবাড়ি। আপনার নাম? জামশেদ মল্লিক। জামশেদ মল্লিক। হ্যাঁ। ঠিক। by EFC Drive.
করে কটা বাইক পাওয়া গেছে তোমার থেকে? কটা বাইক পাওয়া গেছে তোমার থেকে? দুটো। কবে থেকে চুরি করছো? কবে থেকে? চুরি আমি করি না স্যার, আমি চুরি করি না, ঠিক আছে? হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে, আমি করি না স্যার এই চুরি। হঠাৎ করে চুরিটা করেছো? আমি করি না এই চুরি। নাম কি তোমার? সন্দীপ। সন্দীপ কি মণ্ডল? সন্দীপ মণ্ডল। তারপরে আমার সঙ্গে কথা বলে দিলে কি করছিস করার পর আমি 2-3 মিনিট ট্রাই করে দিয়ে দেখি, তারপরে আমার তো আর জ্ঞানে আসলে ও নিয়ে গেছে। আমি থানায় ডাইনি করার পর যদি হঠাৎ আমার মনে পড়ে গেছে, ও আমার সঙ্গে কথা বলে বাইকে বলছে ওর থানায় হয়তো ওই তারপরে সবাই জানাই সব পাওয়া যায়। এইবার আপনাদের দেখাচ্ছি যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আলু। হ্যাঁ, আমাদের বাড়িতে, আপনার বাড়িতে অবশ্যই আলুর প্রয়োজন হয়, কিন্তু সাধারণ মানুষ বাজারে যখন যাচ্ছে হাতে ছ্যাঁকা লাগছে। হ্যাঁ, গতকাল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সেই আলু যারা ধর্মঘট করেছিল তাদের একটা বৈঠক করে সেই ধর্মঘট উঠে গেছে। কিন্তু তা সত্ত্বেও দেখুন একদম সরাসরি যারা আলু ব্যবসায়ী তারা কি বলছে আমাদের প্রথম আলুর বার্তার পর্দায়। প্রথমে আমি তাদের কথা শোনাবো, যারা আলু ব্যবসায়ী তারা কি বলছে আমাদের প্রথম আলুর বার্তার পর্দায় আপনাদের প্রথমেই শোনাচ্ছি। তারপর আসছে সাধারণ মানুষ এখন কি অবস্থা, তারা বাজারে গেলে ভয় পাচ্ছে, বাজারের ব্যাগ তারা হাতে করে নিয়ে বাজারে ঢুকবে কি, কিন্তু আলুর দাম শুনে তারা চমকে যাচ্ছে। যার 2 কিলো আলু কেনার ক্ষমতা ছিল সে এখন 500 আলু কিনছে। হ্যাঁ, সেই ব্যাপার ঘটেছে। কিন্তু এইবার দেখা যাক যে আলুর দাম কমেছে কিনা, সেটা তো পরে আসবো। কারণ গতকাল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আলু যারা ধর্মঘট করেছিল সেই কোল্ড স্টোরেজে তাদের সাথে মিটিং করে তাদের কি চাহিদা ছিল সেটা সম্পূর্ণ করে সেই ধর্মঘট উঠে গেছে। কিন্তু এখনো পর্যন্ত সেই বাজারে আলু ছ্যাঁকা লাগছে। প্রথমেই আমি নিয়ে আসছি সেই যারা আলু ব্যবসা করছে তাদের কথা, সরাসরি শুনুন। 50 টাকা করে আলু, সেদিকে মধ্যবিত্তের হেসেল, আপনারা তো বাড়ির গৃহকর্তী, সেদিকে কি মনে হচ্ছে রান্না বান্নার দিকে, বা এই যে বাজারে এসে বাজার করা বা পরিবারের মুখে তুলে দেওয়া, সেখানে আলু তো একটা বড় চাহিদা, সেই জায়গাটা কেমন ভাবে দেখছে? এখন ধরো আলু আমাদের সবসময় প্রয়োজন হয়, এখন যেটা প্রয়োজন তোমাকে একটু দেখতে ভালো তো, তাই তুলছি দেখতে, এই জন্য তুলছি তোমাকে। বিক্রি হচ্ছে এক সপ্তাহের মধ্যে সরকার সংসারের অবস্থা কেমন? অবস্থা যে সামান্য বিক্রি 2 টাকা লাভ হচ্ছে। তাহলে 50 টাকা আলু হয়, এটাকে তুলে দিলে এখন রীতিমতো হেসেলে নিতে পারছেন। এই দেখো তোমার তুলে তোমার উঠে গেল আলু, পুরুলির দাম কম হয়, নাহলে বুঝতে পারো আলুর খুচরো ব্যবসায়ী। আচ্ছা, এই যে স্ট্রাইক করা হয়েছে তাতে করে আপনাদের কি লস হচ্ছে না লাভ হচ্ছে? আমাদের লস হচ্ছে তো, আলু আসছে না, আলু পাওয়া যাচ্ছে না, একটা দোকানে আনছি অনেক দাম। কদিন আগে কিন্তু আলু 35-40 গেছে, এখন তো 50 টাকা। আগে তো কম ছিল দাম, হ্যাঁ, আর এখন তো যে ট্যাগ হয়ে দাম বেড়ে গেছে। মানে স্ট্রাইক হওয়ার পর থেকে দামটা বেড়ে গেল। বেড়ে গেছে, আলু ভালো আসছে না, কমা আলু
দামে পেলে অনেক। তাহলে মধ্যবিত্ত তো মাথায় হাত এখন। মানে তারা 2 কেজি কিনতে 500 1 কেজি কিনছে। আচ্ছা, আলুর কোয়ালিটি ভালো নেই। কোয়ালিটি একদম বাজে, দেখেন না এই যে ছবি তুলে নিয়ে সব। আচ্ছা, যারা বড় আলু ব্যবসায়ী তারা যখন স্ট্রাইক করেছে, এটা কি চাইছেন উঠে যাক? উঠে তো আবার সরকারের সঙ্গে মীমাংসা করে না আবার। তো এই যখন দামটা বাড়ছে, তাহলে কি মনে করেন কালোবাজারি এর সাথে যুক্ত রয়েছে? তা তো আছে, কিন্তু যদি উঠে যায় দাম কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। এখন আলু মানে তো সাধারণের তো মাথায় হাত, মাথায় আতঙ্ক একেবারে। মানে আলু প্রয়োজন বিশাল সবসময়। তা মানুষ যেটা প্রয়োজন তাতেই কম কিনছে আলু। হ্যাঁ, কম কিনতে পারবে, দাম বেশি, পয়সা নিয়ে লোকের হাতে। আপনারা ক্ষুদ্র ব্যবসা হিসাবে কি চাইছেন? আমরা কিছু বলতে চাই, পয়সা ধরে নেওয়া পারে সরকার উঠে মানে ওই করে ধর্ম করে উঠে যাক। আপনার নাম? অশোক শাহ। সুপারি নেই, সুপারি শেষ। হাত চলে গেল, কি লাগানো? দাম বেশি দাম বেশি নিচ্ছে। ঘরে আছে বলে বেশি দামে নিচ্ছে এই লোক আলু। ছবিটা করলো তো ভালো করে। পেঁয়াজ দেখে বলতে দাঁড়াও তো, এখন লাগছে পরে পরে। ডিম কি কেজিতে বিক্রি হচ্ছে? বড় আলু ব্যবসায়ী বাজারে, অর্থাৎ আপনার কাছে তো আলু দেখা যাচ্ছে না কেন? আমার কাছে আলু গতকাল থেকে নেই। কারণটা কি? কারণ শুনছি যে এরকম স্টোর ধর্মঘট চলছে, স্ট্রাইক চলছে, সেই কারণে কোনো মাল বেরোচ্ছে না। ওই জন্য আমাদের দোকানে আলু নেই, আসছে না, আমরা পাচ্ছি না, জোগান নিতে পারছি না। এমনিতে তো কয়েক মাস ধরে আলুর দাম তো খুব চড়া সাধারণের। তাহলেও মাল পাওয়া গেছে, কিন্তু স্ট্রাইকের জন্য কোনো মালই আসছে না। আচ্ছা, তারপর কি আলুর দাম তো আরো বেড়ে গেছে? আর অনেকটাই বেশি, এক এক বস্তায় 250-300 টাকা করে দাম বেশি। প্রায় 50 টাকা কেজি। হ্যাঁ, প্রায় চন্দ্রমুখী আলু প্রায় 50 টাকা, নর্মাল আলু 40 টাকা। আচ্ছা, তাহলে এই মধ্যবিত্ত কোথায় যাবে? তাহলে কি মনে করছেন? লোকের মৃত্যু ছাড়া কিছু করার নেই, কি করে খাবে? আপনারা তো ক্ষুদ্র ব্যবসায়ী, আপনারা তো লস হচ্ছে। আমরা তো ব্যবসা করতে পারছি না, লস। আমাদের মাথায় হাত, কি করে খাবো, কি বেচবো, খাবো কি? আমরা পাগল হয়ে যাচ্ছে। আমরা কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি বাজারটা নর্মালে আসুক, যাতে মালটা পাওয়া যায়, সবাই যাতে কিনতে পারে, দামটা একটা নর্মালে আসুক। 30 টাকা হলে ঠিক আছে। আচ্ছা, এই যে আলুর এত যে আকাশ ছোঁয়া দাম, কোথাও কি মনে হচ্ছে কালোবাজারি এর মধ্যে কাজ করছে? কালোবাজারি কাজ করছে না, এটা সঠিক মনে হচ্ছে না। আমরা একটু সামান্য বাজারে ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসাটা কি করে বুঝবো? আচ্ছা, মুকামে যেখানে ব্যবসা হয় সেখানে না গেলে তো বোঝা যাবে না। যেখান থেকে মালটা আসে তার উপর সব থেকে নালিকুল থেকে, ওই সব জায়গায় না গেলে কি করে বুঝবো? আপনার নাম? আমার নাম বিপুল কুন্ডু। আপনি আলু ব্যবসায়ী? আমি আলু ব্যবসায়ী। 50। আর পাইকারি? পাইকারি তো আগে 1700 টাকা বস্তা। ঝুড়ি ফাঁকা, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে? আমরা কিনতে পারছি না, দেখো বেরিয়ে করছে, কিনতেই পারছি না। তাহলে কি চাইছেন এখন? এখন দাম কমানো চাইছি। আচ্ছা, এই যে যারা আলু ব্যবসায়ী তারা যে এই যে স্ট্রাইক করেছে, তারপর থেকে আলুর কি পরিস্থিতি? আলু তো বাজারে নেই, অনেক দোকানদার পুরো মার খাচ্ছি, আমরা দোকানে মার খাচ্ছি, আলু নেই, কি করবো? বিক্রি করতে পারছি না। আলুর দাম কি প্রায় আকাশ ছোঁয়া? আকাশ তো 50, এখন 50 টাকা বিক্রি হচ্ছে। 50 টাকা বিক্রি হচ্ছে? কদিন আগে তো 40 টাকা ছিল, 35 টাকা ছিল। 35-40 তো এদিনকে 35-40 টাকা আমরা কিনলাম, এখন আলু 50 টাকা আলু। আচ্ছা, তা আগামী দিনে এই যদি স্ট্রাইক এভাবে চলে, মানে এর আলুর দাম কি আরো বাড়বে? আকাশ তো হয়ে যাবে, অনেক দোকান আমরা বেকার হয়ে যাবো, আলু বিক্রি করতে পারবো না। যে মার্কেটে আলু আসছে, আলু আসতো তো, আলু সব দিন আলু থাকতোই, আলু আসছে কোথায় দেখছি না তো। কি চাইছেন, এই ধর্মঘট চলুক? না, আমরা চাই আলু আসুক, স্বাভাবিক হোক বাজার, এটা তো আমরা চাই। গরিব মানুষ আমরা খেয়ে পাচ্ছি। তাই এই মুহূর্তে কি আলু নিয়ে কালোবাজি হচ্ছে মনে হচ্ছে? হচ্ছে তো বটেই। কি নাম আপনার? আমার নাম অসীম। গতকাল থেকে আলু নেই দোকানে। 10টা আলু বেচে আমার দোকানে একটা আলু। কি চাইছেন এখন? এখন চাইছি দাম কমে যাতে মালটা পাওয়া যায়। বলবো 50 টাকা কেজি। বন্ধ হওয়ার মধ্যে চলে আসে। এখন 50 টাকা কেজি আলু। 50 টাকা কেজি চন্দ্রমুখী আলু। তাহলে দেখলেন তো, যারা আলু ব্যবসা করে তাদের কথা শুনলেন। এইবার যারা বাজারে যাচ্ছে, যারা বাজারে আলু কিনতে যাচ্ছে, সেই সাধারণ মানুষ
আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলছে একবার শুনুন। সেই আলু কিনতে গিয়ে তাদের হাতে ছ্যাঁকা লাগছে। হ্যাঁ, যার 2 কিলো কেনার কথা সে 500 কিনছে। কিন্তু গতকাল যেহেতু ধর্মঘট উঠে গেছে, কিন্তু পুরোপুরি এখনো ক্লিয়ার হয়নি, কারণ আলু 50 টাকা কেজি। ভাবতে পারছেন, আলু 50 টাকা কেজি। হ্যাঁ, সেখানে গতকাল যে ধর্মঘট হয়েছে, কিন্তু তারা কি বলতে চাইছে, সাধারণ মানুষ কি বলছে বাজারে গিয়ে, সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। বাজারে তো এসছেন, কি কিনতে এসছেন? আলু কিনতে এসছি। কি পরিস্থিতি আলুর? আলু প্রচুর দাম, কিনে খেতে পাচ্ছি না আমরা। 50 টাকা কেজি হয়ে গেছে, কি করে কিনে খাবো গরিব মানুষ? আলুর কি কোয়ালিটি ভালো পাচ্ছেন? না, আলুর কোয়ালিটি তো যতটা ভালো না। আপনি কি জানেন যে যারা আলু ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তারা কিন্তু আজকে স্ট্রাইক করেছে, যেহেতু বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তর থেকে হানা দেওয়া হয়েছিল দামকে নিয়ন্ত্রণ করার জন্য, আর তারপরে কিন্তু তারা কিন্তু স্ট্রাইক করেছে, অর্থাৎ তার জন্য বাজারে কিন্তু আলু কম আসছে, তাতে আরও আলুর দাম বাড়তে পারে। তখন কি করবেন? আমরা কিনে খেতে পারবো না, গরিব মানুষ কি করবো তখন? যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজন, যে আলু এই 1 কেজি জায়গায় 250 কিনে খেতে হবে, 200 কিনে খেতে হবে, এরকম ভাবে খেতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাই আলুর দাম কমুক। এখন তো মাথা হাত পড়ে যাচ্ছে আলু কিনতে গিয়ে। সে তো অবশ্যই। আপনার নাম? গীতিকা বিশ্বাস। এবার আপনাদের নিয়ে যাচ্ছি বাড়িপাড়া। হ্যাঁ, বাড়িপাড়া এমন একটা জায়গায় যে খুব সংবেদনশীল এলাকা, এই বাড়িপাড়া। সেই বাড়িপাড়ার শান্তি বজায় রাখতে বাড়িপাড়া আউটপোস্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বললেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। হ্যাঁ, তাই শান্তি বজায় রাখতে বাড়িপাড়া আউটপোস্টগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই ভাটপাড়া পুরসভা 13 নম্বর ওয়ার্ডে বাড়িপাড়ার আউটপোস্ট উদ্বোধনে এসে এমনটাই বললেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। সরাসরি দেখুন প্রথমে সেই উদ্বোধনের ছবি আউটপোস্টে। সেই ছবি প্রথমেই আমি দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সেই আউটপোস্টে যে নতুন উদ্বোধন হলো বাড়িপাড়া, সেখানটায় আপনাদের প্রথমে আমি সেই ছবি দেখাচ্ছি, উদ্বোধনের ছবি। এবং আছেন সম্মানীয় এবং আমাদের মাঝে आलोक रजवाड़िया जी 54 है। आलोक रजवाड़िया जी वेलकम। आलोक रजवाड़िया जी वेलकम। अरे बाबा हाथ तारा किस का बाबा तो আজকে ভাটপাড়া অন্তর্গত বাড়িপাড়া আউটপোস্ট এটি গরিব শাড়ির মোবাইলে যাচ্ছে না। ফ্যান আছে দাদা।
এইবার দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া, যিনি আউটপোস্ট উদ্বোধন করতে এসেছিলেন, তিনি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন তার কথা একবার আপনারা শুনুন। আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তিনি কি বললেন সরাসরি দেখুন। দেখুন, আমি প্রথমেই আমাদের মিউনিসিপ্যালিটি এখানে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ম্যাডাম আর আমাদের এমএলএ সাহেব, এমএলএ জগদল সাহেব, আমি দুজনকেই ধন্যবাদ জ্ঞাপন করব। তার কারণ হচ্ছে ওনাদের সহযোগিতা ছাড়া এই আউটপোস্টে স্টার্ট করাটা সম্ভব ছিল না। তো মিউনিসিপ্যালিটি এটা তৈরি করে দেওয়া হয়েছে। অফিশিয়ালি এর স্যাংশন আগে থেকেই গভর্নমেন্টে ছিল। আপনারা জানেন আমি কিছুদিন আগেই এই আউটপোস্টে, যেটা একটা ভাড়া বাড়ি থেকে, ওখান থেকে আমরা আরম্ভ করে দিয়েছিলাম কাজকর্ম। আমার দৃঢ় বিশ্বাস এই যে আউটপোস্ট, যেটা একটা খুব সেন্সিটিভ প্লেসে, যারা এখানে ভাটপাড়ায় জগদলে যারা থাকে বাসিন্দারা তারা জানে কি এই জায়গাটা খুবই সেন্সিটিভ। তো এখানকার যে আশেপাশে মানুষ যে আছে তাদেরকে এই এলাকায় শান্তি ব্যবস্থা রাখার জন্য এই আউটপোস্ট খুবই ইম্পর্ট্যান্ট হবে, এটা আমার বিশ্বাস। অ্যান্ড ইদানিং আপনারা একের পর এক আপনারা দেখেছেন, কিছুদিন আগে মোমিনপাড়ায় ওখানে আউটপোস্টটা আটচালা বাগান যেটা বলা যায়, ওই আউটপোস্টটা স্টার্ট হলো। ওখানেও আমরা মিউনিসিপ্যালিটি সাহায্যেই ওটা করা হয়েছে। তারপরে ভাটপাড়া থানাও হলো, মানে তার আগেই ভাটপাড়া থানা হলো, তারপরে এই আউটপোস্টগুলো হলো। অ্যান্ড আপনারা তার সঙ্গে যদি এলাকার শান্তি ব্যবস্থা যদি দেখেন, ল অ্যান্ড অর্ডার দেখেন, তো আমরা অনেক দূরে এগিয়ে গেছি। এখন যেটা ল অ্যান্ড অর্ডার আছে খুবই কন্ট্রোলে, মানুষ ভালোভাবে থাকতে পারছে, বাজার পাট যেটা আছে খুব খোলা আছে, কারো অসুবিধা নেই। নিশ্চয়ই এখানে যেটা আছে আমি যতটা সম্ভব হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই দুটাই আউটপোস্ট ভাটপাড়া জগদল থানা, আমরা আমাদের হিউম্যান রিসোর্স যেটা বলা যায়, সাব ইন্সপেক্টর সংখ্যাটা, কনস্টেবলের সংখ্যাটা আমরা যতটা বেশি সম্ভব হবে, যতটা সম্ভব হবে আমরা এখানে প্রোভাইড করি। দেখুন, ওটাও একটা বিচার আছে গোলঘরে। তো আমি লাস্ট টাইম এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম, উনিও কথা দিয়েছেন একটা সুটেবল লোকেশনটা আমরা দেখছি। সেই সুটেবল লোকেশন, গোলঘর তো একটু খুবই বিজি জায়গা, তো যদি আমরা সুটেবল লোকেশন পেয়ে যাই তাহলে গোলঘরকেও আমরা একটা আউটপোস্ট স্টার্ট করব ভবিষ্যতে। 100% যারা লোক ইমিডিয়েটলি আসতে পারবে। অনেক লোকটা যারা সহজে এখানে ক্রাইম করতো, তারা ক্রাইম করার আগে অনেকটা ভাববে কি এখানে ভাই কোনো গন্ডগোল করবো, গন্ডগোল করলেই এখান থেকে ইমিডিয়েটলি সাহায্য পাবে। আর যারা বেশিরভাগ মানুষ তো শান্তিপ্রিয় মানুষ, বেসিক্যালি এটা হচ্ছে তাদের জন্য। থ্যাংক ইউ। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলার খানাকুলে। হ্যাঁ, খানাকুল আছে খানাকুলে, কারণ সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। দেখুন সেখানে কিভাবে কতখানি গন্ডগোল হয়েছে, র্যাব নেমে গেছে, পুলিশের ছয়লাভ, মানুষ ঘরের দরজা বন্ধ করে, সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারছে না। অবাক কাণ্ড, কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেই খানাকুল। এবার সরাসরি দেখুন খানাকুলের একবার চিত্রটা। সেখানে রাস্তায় মানুষের থেকে পুলিশের সংখ্যা বেশি, র্যাফের সংখ্যা বেশি, এবং তারা সেই গন্ডগোল থামাতে এদিক ওদিক দৌড়চ্ছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। Hey!
মমতা ব্যানার্জি জয় বাংলা বন্দে মাতরম বন্দে মাতরম। আজকের দিনটা খানাকুল সহ আরামবাগ মানুষের কাছে কালা দিন, কারণ আজকের দিনে 4 দিন ধরে রামেন্দু সিংহ রায় আমাদের তৃণমূল কংগ্রেসের ভোটে যারা নির্বাচিত 4 দিন ধরে কবজা করে রেখে দিয়েছিল এবং আজকে তাদেরকে দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটে যারা নির্বাচিত হয়েছিল, তৃণমূলের ভোটে যারা নির্বাচিত হয়েছিল, সেই তৃণমূলের নির্বাচিত প্রার্থীরা যখন ভেতরে ভোট দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দেখিয়ে ভোট দিতে হবে। তাই যেখানে আমাদের প্রার্থী ছিল আমরা নিশ্চিতভাবে পরাজয় হয়েছি, কিন্তু আজকের দিনটা খানাকুল সহ আরামবাগের মানুষের কাছে কালা দিন। কারণ মানুষের কণ্ঠ রোধ করে রামেন্দু সিংহ রায় যেভাবে মানুষকে অপব্যবহার করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, নিজের দুশ্চরিত্র, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কাজ করলেন, আজকের দিনটাকে আমরা কালা দিন হিসাবে পালন করবো আগামী দিনে খানাকুলে। আপনাকে তো টিকিট বন্টনের দায়িত্ব দিয়েছিল সেই রামেন্দ্র সিংহ, আজকে আপনি অভিযোগ করছেন কেন? দেখুন, রামেন্দু সিংহ রায় 4 দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা নির্বাচিত ছিল তাদেরকে আটকে রেখেছিল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হবে এবং তারা দেখিয়ে সেই জন্য বলতে বাধ্য। দেখিয়ে ভোট হয়েছে। গণতান্ত্রিক নির্বাচনে কখনো দেখিয়ে ভোট হওয়া বৈধ নয় বলে আমরা মনে করি। তাই দেখিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিশ্চিতভাবে প্রতিবাদ করেছি। অফিসিয়াল প্রশাসন গুরুত্ব দেয়নি, নিশ্চিতভাবে প্রশাসনে আমরা এরপর উপরি কোনো জায়গায় আমরা জানাবো। কত ভোট হলো? আমরা আমাদের প্রার্থী 16 ভোট পেয়েছে। আপনারা কি কোর্টের দ্বারস্থ হবেন? অবশ্যই কোর্টের দ্বারস্থ হবো। ওই বাসে গাড়ি করে বাড়ি ভাঙা ভাই কোন বাইরে গিয়ে একদম সোজা না লগাবো দিতে হচ্ছে নাকি গাড়িতে সামনে রাখ সামনে দেখো এগুলো এগিয়ে যাবো। আমি ঢুকে পড়বো ক্যামেরায়।
এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রথম আলো বার্তার পর্দা দেখুন, একদম সরাসরি সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেটা খানাকুলে হয়েছে, এবং মানে একদম পুলিশ রাখে রাখ, সেই দুটো গোষ্ঠীর দুই মাথা কি বলছে একবার সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, যে তাদের দাবিটা কি, সেই দুটো গোষ্ঠী তারা কি বলতে চাইছে, সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। দীর্ঘদিন খানাকুলের যে সমস্যা পঞ্চায়েত সমিতির একের, সেই সমস্যায় দেখা যাচ্ছে যে আপনারা আজকে 22 ভোটে ব্যবধানে জিতেছেন, কিন্তু লড়াইটা তো দলের মধ্যেই হলো। দলের মধ্যে কোথায় হলো? দলের মধ্যে হলে তো আমাদের তো জানেন যে আমাদের তৃণমূলের সংখ্যা ছিল 39 জন টোটাল মেম্বার, 32 জন ছিল তৃণমূলের যেটা ক্যান্ডিডেট, তো সেখানে আমরা 22টা আছে আমাদের, তাহলে কি করে লড়াই? বিজেপির সাথে লড়াই হলো এটা। কিন্তু রাঙা বলছে আমরা 16টা ভোট পেয়েছি। বিজেপি ওখানে ক্যান্ডিডেট দিয়েছিল, খাড়া করেছিল, খোঁজ নিয়ে দেখবেন। 16টা পেয়েছি। রাঙা কি বললো আমার জানার দরকার নেই দাদা, আমি কি বলছি শুনুন। কিন্তু রাঙাও তো তৃণমূল কংগ্রেসের নেতা না, তৃণমূলের একটা গদ্দার ওটা। তৃণমূলটা দিনের বেলা করে, রাতের অন্ধকারে বিজেপিটা করে, এ তৃণমূল কর্মী নয়। কিন্তু বিষয়টা না, নেতৃত্ব দিয়েছে কাকে? শুধু একে মেরেছে, ওকে মেরেছে, নিজের স্বার্থটাকে সিদ্ধ করার জন্য দলটাকে শেষ করেছে উনি। দলের কর্মী উনি নন। আমি বলছি দলকে যে মানবে তাকে জেলা সভাপতি মানতে হবে, দলকে যে মানবে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে হবে, দলকে যে মানবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে হবে, দলকে যে মানবে ব্লক সভাপতি মানতে হবে। উনি কাউকে মানেননি, উনি বিজেপির লোক। সে বলতেই পারে কেউ কালা দিবস। আজকে যদি এখন বৃষ্টি যদি না হয়, এখন বৃষ্টি হচ্ছে অন্য জায়গায়, তাহলে আপনারা যাচাই করুন। 100% শান্তি ফিরবে খানাকুলে, 100% দায়িত্ব নিয়ে বলছি শান্তি ফিরে যাবে খানাকুলে। খানাকুলের কোনো সমস্যা হবে না। মিন্টু পাল স্লোগান তোলা হচ্ছে আগামী দিনে গদ্দার, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? সেটা দল ভাববে কি করবে না করবে। কিন্তু আগামী এই যেখানে মিডিয়ারা ছাড়ছে নিয়ে বসে আছে, আগামী দিনে কি ঠান্ডা থাকবে খানাকুল, না আবার অশান্তি হবে? টোটালটা আগামী দিনে কি ঠান্ডা থাকবে না অশান্তিতে আবার? খুব ভালো থাকবে খানাকুল। আর এখানে আরামবাগে এই যে চক্রান্তের মূলে স্বপন নন্দী, এটা মাথায় রাখবেন। এই চক্রান্তের মূলে বিজেপির সাথে মানে দবাই বৈঠক করেছে স্বপন নন্দী। কিন্তু উনি আবার রামেন্দ্র সিংহর দিকে আঙুল তুলছেন। সে তুলতেই পারে। আমি বলছি আমি জেলা সভাপতি মানবো না? দল মানে জেলা সভাপতি কোনো ব্যক্তি না, রবীন্দ্র সিংহ নয়, উনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। তাহলে আমি যদি তৃণমূল কর্মী হয় আমাকে মানতে বাধ্য, আমি মানতে বাধ্য, তাকে ব্লক সভাপতিকে মানতে বাধ্য। যে তৃণমূল কর্মী কাউকে মানেনি সে দলের কর্মী হতে পারে না কখনো। তাই আগামী দিনে আমরা এই নোংরা মানুষটাকে দূর করতে পেরেছি এই খানাকুল থেকে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। খানাকুল সন্ত্রাস মুক্ত, দুর্নীতিগ্রস্ত মুক্ত হয়ে গেল। আমার নাম দীপেন মাইতি। যে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির যে সহ সভাপতির যে পদ, সেই পদ নিয়ে আজকে হচ্ছে খানাকুলেতে এর আগে 15 তারিখে একটা 15ই জুলাই একটা সমস্যা দাঁড়িয়েছিল, সেখানে সভাপতির মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়ে আজকে দেখা যাচ্ছে এসডিও অফিসে এসে সেই নির্বাচন করতে হচ্ছে, কি বলবেন? দেখুন, খানাকুলে বলি দল আলাদা আর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, সভাপতি, সহসভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আলাদা। দলের সাথে এরা মিলিয়ে ফেলবেন না। দলের টিকিট নিয়ে ওরা পঞ্চায়েত সমিতির মেম্বার, কেউ কর্মাধ্যক্ষ, কেউ সভাপতি, কেউ সহসভাপতি হচ্ছে। খানাকুলে যেহেতু দীর্ঘদিন একটা সহসভাপতির চেয়ারটা ফাঁকা ছিল বা ওই ভ্যাকেন্সিতে একটা ব্যক্তি দুটো পদ নেওয়ার জন্য দল থেকে অর্ডার এসেছিল যে তুমি একটা পদ ছাড়ো, একটা পদ নাও। উনি কর্মাধ্যক্ষ, পূর্তর কর্মাধ্যক্ষটা রেখে আর সহসভাপতির পদটা ছেড়েছিলেন। তো সহসভাপতি পদটা ওখানে তো একজনকে নিয়োগ করতে হবে। তাহলে যারা 39 জন আছে তার মধ্যে থেকে আমাদের 32 জন, বিজেপির 6 জন আর সিপিএমের 1 জন, তার মধ্যে 32 জনের মধ্যে থেকে একজনকে নিয়োগ করতে হবে। তাহলে 32 জনের মধ্যে নিয়োগ করতে গেলে তাহলে আপনাকে ভোটাভুটিতে যেতে হবে। যেহেতু খানাকুল 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতিতে যখন এই হচ্ছিল, স্থায়ী সমিতি হচ্ছিল, তো তখন কিন্তু একটা গন্ডগোল হয়েছিল ভেতরে। এই ঠেলাঠেলি হোক, ধাক্কাধাক্কি হোক, এমন একটা ঘটনা ঘটেছিল। প্রশাসন মনে করেছে, দল মনে করেছে আরামবাগ শিব জায়গা, আরামবাগে যদি হয় তাহলে নিরাপদ হবে বা ভালো হবে। এই জন্যই আজকে আরামবাগে এই প্রোগ্রামটা হচ্ছে।
এক্ষুনি রেজাল্ট এসে যাবে। এই সভাপতি হোক সে কিন্তু দলের হবে, তৃণমূল কংগ্রেসের হবে, সে কিন্তু অন্য দলের হবে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল 15 জুলাই। সভাপতির মাথাটা কিভাবে ফেটেছিল, কারা ফেটিয়েছিল শুনেছি, ব্যান্ডেজ করা, ওইটা আমরা কামনা করি না, যেই করুক ওই ঘটনা আমরা কামনা করি না। যাকে আমাদের নিজেদের মধ্যে একই পরিবারের মধ্যে ঘটনা ঘটেছিল, আমরা মিটে গেছি। আশা করছে সুষ্ঠুভাবে একদম 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 হবে। একদম। আর এরপরে কি খানাকুলে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে আশা করছেন এরপরে? যে না না, দলের কথা শেষ কথা, দল যেটা বলে আমরা সেটা শুনি, দল যেটা বলতে বলে আমরা সেটা বলি। এরপরে কোনো ঘটনা ঘটলে আছে, আমাদের প্রশাসন তো অ্যাক্টিভ আছে, হুগলি জেলা বলুন না কেন, টোটাল পশ্চিমবাংলা। অশান্তি কি জিয়ে রইল? খানাকুল কিন্তু খানাকুলের জায়গায় থাকবে, এইটুখানি আপনাকে গ্যারান্টি দিতে পারি। কি নাম আপনার? আমার নাম শেখ সাকিম, খানাকুল 1 নম্বর ব্লক, তাঁতিশাল অঞ্চল। কেন যাচ্ছি প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি মালদায়, কারণ সেখানে আদিবাসীদের জন্য অন্যায়ভাবে রেকর্ড করে সেই তাদের জমি অন্যকে বিক্রি করা হচ্ছে। অবাক কাণ্ড। আদিবাসীদের জমি কিভাবে সেই ভূমি সংস্কার দপ্তরে সেখানে অন্যের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। মালদা গাজলে ভারত জাকাত মাঝি পরগনা গাজল ব্লক কমিটির পক্ষ থেকে জমি সংক্রান্ত বিষয় সহ একাধিক দাবি নিয়ে গাজল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরকে ডেপুটেশন দেওয়া হলো। একটা র্যালির মধ্যে দিয়ে এসে উপস্থিত হয় গাজল স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। এই দিন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি তাপস মান্ডে, তাছাড়া অন্যান্য। কিনা আদিবাসীদের জন্য অন্যায়ভাবে রেকর্ড করা হচ্ছে, শুধু তাই নয়, তাদের জমি অন্যকে বিক্রি করা হচ্ছে। অবাক কাণ্ড। দেখুন সেই ভূমি সংস্কার দপ্তরে, আপনারা প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন, তারা র্যালি করে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে তারা ডেপুটেশন দিল। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। ওটা তো বলছি যে কি মরিগুলো তোরা ওই পাঠিয়ে আছে। কয়েকজন যান কোথেকে যাবেন? এই বসা যাবে না তো, হ্যাঁ ঠিক আছে।
সাঁওতাল সামাজিক সংগঠন ভারত জাগাত মাঝি পারগানা মহল গাজল ব্লক কমিটির উদ্যোগে আজ আমরা গাজল বিএলআর অফিসে আদিবাসীদের বেশ কয়েকটি দাবি নিয়ে আমরা একটি ডেপুটেশন স্মারকলিপি দিতে এসেছি। মূলত আমাদের আজকে 11 দফা দাবি নিয়ে আমরা বিএলআর কাছে এসেছি। সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে এই যে কিছু অফিসার অন্যায়ভাবে আদিবাসীদের জমি রেকর্ড করছে, তাদের যেন বহিষ্কার করা হয় চাকরি থেকে। তারপরে হচ্ছে ভুয়ো পারমিশন দেখিয়ে আদিবাসীদের জায়গা আদিবাসীরা রেকর্ড করছে সেই বিষয় নিয়ে। তারপরে হচ্ছে আদিবাসীদের জায়গা যে সমস্ত আদিবাসীরা অন্যায়ভাবে দখলে নেমে রেকর্ড করে আছে তাদেরকেও সেখান থেকে বিতাড়িত করতে হবে। তারপরে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যে কাস্টমারি ল আছে সেই কাস্টমারি ল অনুসরণ করে যেন সেই পরবর্তী যে কার্যক্রম আদিবাসীদের ক্ষেত্রে সেই জিনিসটা বিএলআরও সাহেব সুনিশ্চিত করেন। এরকম আমরা 11টা দাবি বেশ কয়েকটা দাবি নিয়ে আমরা বিএলআর অফিসে ডেপুটেশনের জন্য এসেছি। আজকে আমরা এসেছি সেই দাবিগুলো আমরা পেশ করছি। সেই দাবি পেশ করে এবার সময় দেব ওনাকে। সেই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হতে গেলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামব, খেলাও আমরা করব। আছেন? আমার নাম হচ্ছে তাপস মাহাটি, আমি মালদা জেলা সহসভাপতি ভারত জাগাত মাঝি পারগানা মহল। তাহলে আজ আপনাদের দেখাতে পারলাম সমস্ত কিছু তারকেশ্বর থানা অর্থাৎ মাস্টার স্ট্রোক দিল তারকেশ্বর থানা, যে 24 ঘন্টার মধ্যে বাইরে থেকে শুরু করে শুধু তাই নয় বারুইপুরে সেখানে আউটপোস্ট হলো। বিভিন্ন আজ খবর নিয়ে আমি প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি আপনাদের দেখালাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি।